ক্ষেত্রে হচ্ছে কোনো সিপিইউ সিপিইউ কোনো হচ্ছে প্রসেসকে কাজ করলে ওটাকে হচ্ছে ফোর্সফুলি হচ্ছে বের করা যায়। আর হচ্ছে নন প্রিমপ্টিভ এর ক্ষেত্রে যেটা আগে কাজ করতেছে ওটা শেষ হওয়ার পর অন্য প্রসেস ঢুকবে। রাইট। এটা একটা প্রসেস যখন শুরু হয় এটা কমপ্লিট কমপ্লিট করে তারপর অন্য একটা প্রসেস করতে পারে আর কি, কাজ করতে পারে আর কি। ঠিক আছে, তো এইখানে যদি প্রিমিটিভ যদি আমরা চিন্তা করি, এখানে আমরা প্রায়োরিটি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে কোনটার। মানে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে আমার যদি হায়ার, যদি যদি লোয়ার নাম্বার মিনস যে হায়ার প্রায়োরিটি যদি আমরা বলি, লোয়ার নাম্বার মিনস হায়ার প্রায়োরিটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে P2 হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো P2 যেহেতু প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এইটা আগে সিপিইউ পাবে। এটা আমরা P2 কে দিছি, P2 হচ্ছে 1 সেকেন্ড তার পার্স টাইম ছিল, তাই হচ্ছে তাকে 1 সেকেন্ড পর্যন্ত রাখছে। তারপরে পরের বার হচ্ছে কার প্রায়োরিটি আছে, সেম দেখতে পাচ্ছি যে আমরা P4 নাকি, সরি হয়ে গেল এই যে 2 P5 এর, P5 এর হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা তারপরে প্রায়োরিটি P1 এর পরে প্রায়োরিটি হচ্ছে 2। এই 2 মানে সেকেন্ড হাইস্ট প্রায়োরিটি, তার মানে P5 হচ্ছে এরপরে সিপিইউ পাবে। তা সিপিইউ পাওয়ার পর স্যার পাস টাইম হচ্ছে যেহেতু 5, তাহলে সুতরাং 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাচ্ছে, 5 হচ্ছে তার 5 সেকেন্ড এক্সিকিউট হওয়ার পরে তারপর যে 6 যে থেমে গেল। সেম ভাবে তারপরে কোনটা আছে, তারপরে প্রায়োরিটি পাচ্ছে কোনটা, 3, 3 নাম্বার প্রায়োরিটি। 3 নাম্বারে যে প্রায়োরিটি আছে থার্ড প্রায়োরিটি কার, P1 প্রসেস, সে 10 সেকেন্ড এর বাস টাইম, সে 10 সেকেন্ড ধরে এক্সিকিউট হলো, 16তে যে থামলো। তো এইটা ছিল আমাদের হচ্ছে নন প্রিমটিভ নাকি, তাই না, নন প্রিমটিভ। কিন্তু এবার আমরা প্রায়োরিটি কিউই প্রায়োরিটি শিডিউলিং এর আমরা দেখবো যে হচ্ছে প্রিমটিভ ভার্সনটা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার করতেছি আমি। আচ্ছা, তো ধরেন আমাদের প্রসেস আছে, এখান থেকে একটু দেখি। আমাদের এখানে একটা প্রসেস আমরা এখানে লিখি, P0, P1, P2, P3। আচ্ছা, তো এরকম আমাদের কাছে আরেকটা ধরে নিই P4। তো আমাদের 4টা প্রসেস আছে এবং প্রত্যেকটার প্রায়োরিটি আমার কাছে দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে, ধরেন এটা দেওয়া আছে 2, 1, 3, তারপর হচ্ছে 4, ঠিক আছে। একটা ধরেন যে এর আগেরটা আমাদের অ্যারাইভাল টাইম ছিল না, এবার ধরেন যে আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া হয়েছে। এটা ছিল প্রায়োরিটি, পি দিলাম, এটা দিলাম প্রসেস, যেহেতু প্রসেস সেজন্য পি দিলাম প্রসেস, ঠিক আছে। এটা হচ্ছে প্রায়োরিটি। আচ্ছা, এরপরে ধরেন যে আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া আছে 80। আচ্ছা, অ্যারাইভাল টাইম ধরে প্রত্যেকে একটা দেওয়া আছে, এটা ধরেন 3, 2, 5,
ওয়ান, ঠিক আছে, এবং ফার্স্ট টাইম আমাদের দেওয়া আছে পিটি, আচ্ছা ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে 5, 4, 6, 7, 5। আমাদের বের করতে হবে কমপ্লিশন টাইম, ঠিক আছে, এবং ধরেন টার্ন অ্যারাউন্ড টাইম। এই দুইটা পারলে তো বাকিগুলোও পারবে, তাই না? আচ্ছা, তো আমাদের কাছে এরকম প্রায়োরিটি শিডিউলিং যখনই অ্যালগোরিদম আসবে এবং সেটা যখন প্রিমিটিভ ভার্সন হবে, তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কি প্রায়োরিটি শিডিউলিং আগে করছি? স্যার প্রিমিটিভ একটু ভার্সনটা কি দেখাইছিলেন। জি স্যার পড়ছিলাম। করছি? আচ্ছা সমস্যা নাই, দেখি আমরা এখানে অল্প একটু কি বেশি সময় লাগে না। তো ধরেন আহ, যেহেতু আমাদের কাছে কয়টা প্রসেস আছে, 5টা প্রসেস আছে নাকি? আচ্ছা, তো সর্বপ্রথম যেহেতু আমাদের এখানে ধরে নেন এখানে আমাদের বলে দিল যে হায়ার নাম্বার মিনস হায়ার প্রায়োরিটি, এটা সবচেয়ে বেশি। আচ্ছা আপনারা এই যে এখানে বোর্ডে অনেকে ইয়ে করতেছেন, টাচ করতেছেন, টাচ করার দরকার নেই, আপনাদের আবার টাচেও কিন্তু এটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে, সুতরাং এখানে টাচ করার দরকার নেই। আচ্ছা, তো আমরা যেটা বলতেছি যে হায়ার নাম্বার মিনস, একটু আগে দেখলাম বইতে লোয়ার নাম্বার মিনস হায়ার প্রায়োরিটি, পরীক্ষায় দিয়ে দিল হায়ার নাম্বার মিনস হায়ার প্রায়োরিটি, এবং কিন্তু আপনি যেটা হায়ার নাম্বার সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, ঠিক আছে। তো আমার এখানে প্রথমে দেখি যে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে সবচেয়ে বেশি নাম প্রায়োরিটির ভ্যালুটা কার এখান থেকে? 3 স্যার। হুম, এই যে প্রায়োরিটি কত, প্রায়োরিটি নাম্বার 4, এইটা, তাহলে 4 যেহেতু তাহলে প্রসেস 3টা প্রথমে এক্সিকিউট হবে। তাহলে আমাদের যদি গ্রান্ট চার্ট যদি আমরা এখানে আঁকাই, স্যার অ্যারাইভাল টাইম 0-তে তো P4 আছে, তখন তো P4 আগে হওয়ার কথা না স্যার? আমরা আগে প্রায়োরিটি দেখবো, আমরা তো অ্যারাইভাল টাইম দেখবো না। স্যার লাইক 0 সেকেন্ডে তো আমার কাছে শুধুমাত্র একটাই প্রায় মানে একটাই প্রসেস আছে, তাহলে তো আমি আর প্রায় মানে আমার কাছে তো কম্পেয়ার করার উপায় নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন 0 সেকেন্ডে, তার তো প্রায়োরিটি কম, তাহলে আপনার ধরেন আপনি হলেন এমপি, আর এই ধরেন যে আরেকজন আছে আপনাদের স্টুডেন্ট, সে হচ্ছে হইলো দেখা যাচ্ছে যে কি বলে যে বিসিএস ক্যাডার, প্রশাসন ক্যাডার, ঠিক আছে। তাহলে কে মানে ধরেন একটা একটা জায়গায় গেল দুইজনই, ঠিক আছে, তাহলে মোটামুটি কে আগে প্রায়োরিটি পাবে বলেন? যার প্রায়োরিটি বেশি হিসাবে আমাদের কি বলে অর্ডার অনুযায়ী, ঠিক আছে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী সে আগে প্রায়োরিটি পাবে নাকি? এই দুজনের মধ্যে যার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে আগে প্রায়োরিটি পাচ্ছে সে, তার মানে এখানে আবার এখানে কে বক্স আঁকাইলো, মানা করলাম আমি জিনিসটা। আচ্ছা, তো এখানে যেহেতু প্রায়োরিটি হচ্ছে বেশি পাচ্ছে P3, তাহলে সেক্ষেত্রে এ আগে পাবে, ও ও আগে আসলেও সমস্যা নাই, লাভ নাই, ও যদি আগে আসে তাও লাভ নাই, ঠিক আছে, আমার কথা বুঝছেন? P4 আগে আসছে ঠিক আছে, কিন্তু তারপর লাভ নেই, যেহেতু P3 আগে হচ্ছে আপনার P3 যেহেতু, সরি এই কোনটার জন্য, হ্যাঁ P3। আচ্ছা আমার একটু ভুল হচ্ছে, দাঁড়ান এক স্যার মিনিট। কাইন্ডলি এটা কনফিউশন লাগছে স্যার, কারণ আমার তো অ্যারাইভাল টাইমে দাঁড়ান জিরোতে দাঁড়ান, তার। ওয়েট, একটু এখানে এখানে ভুল হয়েছে, ওয়েট। আচ্ছা না, ঠিক আছে। না ইয়ে, রায়হান ভালো কথা বলছে, এখানে এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। আমরা প্রথমে হচ্ছে আমাদের এখানে সবচেয়ে প্রথমে প্রায়োরিটি সবচেয়ে দেখতেছি যে P3 প্রায়োরিটি সবচেয়ে বেশি, ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি প্রথম ক্ষেত্রে একেবারে একদম মানে বিগিনিং এ সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেখবো না, ঠিক আছে, বিগিনিং এ যে আগে আসছে তাকে দিয়ে দিব, ঠিক আছে। এখানে আগে প্রথমটাই প্রায়োরিটি চেক হবে না, প্রায়োরিটি চেক হবে যখন আমরা রেডি কিউতে আমরা থাকবো, রেডি কিউতে যখন আমরা রইছি, রেডি কিউতে দুইটার মধ্যে আমি কাকে আগে দেবো সেটা সেটা সেক্ষেত্রে আমি প্রায়োরিটি চিন্তা করবো, ঠিক আছে। তো প্রথমে দেখেন এইখানে আমরা আমাদের প্রসেস গুলোর মধ্যে P4টা সবার আগে আসছে, অ্যারাইভাল টাইম এটা 0, যে সময় অন্য কেউ আসেনি, সেই কারণে আমার এখানে সর্বপ্রথম P4টা চলে আসবে,
এই যে 0 নাম্বার সময় ছিল এবং এখানে এই কত সময়, যেহেতু অ্যারাইভাল টাইম 0, সুতরাং সে এখানে চলে আসবে। আচ্ছা, যেহেতু আমরা এখন এখানে একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের প্রিমিটিভ, যেহেতু সেটা আমার একটা টাইম কোয়ান্টাম থাকে, যদি টাইম কোয়ান্টাম এখানে ক্ষেত্রে না বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা টাইম কোয়ান্টাম পিকিউ আমরা ধরে নেব হচ্ছে 1। ঠিক আছে, টাইম কোয়ান্টাম ধরে নেব 1। যেহেতু P4 হচ্ছে সর্বপ্রথম আসছে, তাহলে P4 টাইম কোয়ান্টাম অনুযায়ী আমরা এটাকে 1 সেকেন্ড এক সিপিইউ পাবে, 1 সেকেন্ড সে কি করবে, প্রসেস হবে। আচ্ছা গেল P4 এর জায়গায়। এবার আমরা হচ্ছে ইয়ে নিয়ে চিন্তা করব। এবার দেখেন 1 সেকেন্ড সময়ের মধ্যে এবার আমরা দেখবো যে 1 সেকেন্ড সময়ে আর কে কে উপস্থিত আছে। ঠিক আছে, 1 সেকেন্ড সময় আর কে কে আছে। তো 1 সেকেন্ড সময় আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার সেকেন্ডে, এখানে আরেকটু খেয়াল করবেন যে যেহেতু P4 1 সেকেন্ড পাইছে, সুতরাং আমরা এখানে 5টা কেটে দিয়ে আমরা এখানে লিখবো 4। এবার দেখেন 1 সেকেন্ড 1 নম্বর সেকেন্ডে কারা কারা অ্যারাইভ করছে, দেখেন 0 নম্বর সেকেন্ডে তো P4 অ্যারাইভ করছিল, আর আর 1 নম্বর সেকেন্ডে P3 অ্যারাইভ করছে। তাহলে এখন আমাদের কাছে রেডি কিউতে P3 এবং P4 আছে। তাহলে আমরা যদি এখানে একটা রেডি কিউ আঁকাই, তাহলে হচ্ছে এখানে আছে P4 এবং P3। এবার দেখতে হবে এই দুইটার মধ্যে প্রায়োরিটি কার বেশি, যার প্রায়োরিটি বেশি সেই হচ্ছে গ্রান্ট চ্যাটে যাবে, সেই আগে এক্সিকিউট করবে। এই দুইটার মধ্যে যেহেতু প্রায়োরিটি বেশি আমাদের কোনটার প্রায়োরিটি যেহেতু বেশি P3, সুতরাং আমরা এখানে আগে P3টা এক্সিকিউট। কতটুক সময় এক্সিকিউট হবে, 1 1 সেকেন্ড। সেকেন্ড। তাহলে এখানে কত হবে, 2। ঠিক আছে, তাহলে এখানে কেটে আমরা কত লিখবো, 6। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আসেন আমরা যখন 2 নাম্বার সেকেন্ডে কোন কোন প্রসেস এখন রেডি কিউতে আছে। দেখেন এখন যেহেতু 2 নাম্বার টাইম, সুতরাং আমার কিন্তু 2 নাম্বার যেহেতু টাইম, এই সময় দেখেন P4ও আছে, P3ও আছে, আবার দেখেন 2 নাম্বার সেকেন্ডে কিন্তু P1ও আছে। আমার রেডি কিউতে এখন P1 অ্যাড হয়ে, এখন এই P4 P3 P1 এর মধ্যে সবচেয়ে প্রায়োরিটি বেশি কার, P3 স্যার, বল। হ্যাঁ, P3 স্যার। P3 তো শেষ P3, হয়নি তো স্যার, তাহলে এজন্য P3 যদি হয়ে থাকে তাহলে এখানে নিশ্চয়ই P3 বসবে, তখন আবার আরেক P3 সেকেন্ড পাবে। আরেক সেকেন্ড যাবে। ঠিক আছে, আবার আরেক সেকেন্ড আমি দিলাম, আমরা এখানে দিলাম কত দেব, 3 দেব। ঠিক আছে, আচ্ছা 3। এবার আসেন 3 নম্বর সেকেন্ডে কে কে আছে রেডি কিউতে। 3 নম্বর সেকেন্ডে P4 আছে, P3 আছে। আগে এইটাকে কেটে দিই, আমরা হচ্ছে এখানে যেহেতু P3 পাইছি, P3 থেকে আমরা এখান থেকে 5 করে দেব। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার সেকেন্ডে কে কে কোন কোন প্রসেস আছে। 3 নাম্বার সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যারাইভ করছে, এই P0টাও অ্যারাইভ করছে। রেডি কিউতে আমরা এখানে P0 লিখে দিই। এবার P0 হচ্ছে প্রায়োরিটি কত, 2। তাহলে এই সবগুলোর মধ্যে P4 P3 P1 P0 এগুলোর মধ্যে সবচেয়ে প্রায়োরিটি বেশি কার, P4 স্যার। P4 সরি স্যার, P3 P3 স্যার, P3। P3 তাহলে আবার P3 লিখবো। P3 লিখে এখানে কি 4 ছিল, এখানে 5 হয়ে যাবে। স্যার 2 বার লিখে ফেলছেন আর কি স্যার, 3 হবে। হ্যাঁ হ্যাঁ, 2 তে 3 ছিল, এই যে 4 হবে এখানে, এই যে 2, এটা 3, 4। ঠিক আছে, এখন 4 নাম্বার সেকেন্ডে কে কে আছে, 4 নাম্বার সেকেন্ডে যারা ছিল তারাই আছে, আর নতুন কেউ আসেনি, কিন্তু আবার সে একই কাহিনী P3। এখানে কত হবে, 5। এবার আসেন 5 নাম্বার সেকেন্ডে কে আছে, P2 চলে আইছে রেডি কিউতে, তাহলে রেডি কিউতে P2 লিখলাম, আর P2 হচ্ছে প্রায়োরিটি কত, 3। এবার একটা জিনিস খেয়াল করেন, এবার আমাদের কাছে সবগুলো রেডি কিউতে সবগুলো প্রসেসই আছে, সবগুলো প্রসেস আছে। এখন আমার দরকার হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, P3 স্যার। P3 স্যার।
P3 তাই না? তাহলে P3 এখন কি আর দরকার আছে আবার 3বার চেক করে P3 কে বসানোর? এবার স্যার আমরা যেটা করতে পারি যতটুকু P3 সময় কে আছে হ্যাঁ সব পুরোটাই বসাই দিই, কারণ বারবারই P3 আসবে। 5 এর সাথে আর কত যোগ করব? আর এখানে আমরা অ্যাড করলাম না, কত কত আসলো? 7 থেকে প্রথমে 1 বিয়োগ দিলাম, তারপর 1 বিয়োগ দিলাম। 3 হবে স্যার, 3 7 যোগ করতে হবে, 8 হবে টোটাল, 7 আর 8 8। হ্যাঁ, তাহলে এখানে 3 হবে। 3 যোগ করবো আমরা, 3 যোগ করলে কত হবে এখানে? 8 8 হবে। ঠিক আছে, তাহলে 8 পর্যন্ত গেলাম। তাহলে আমার এখান থেকে রেডি কিউতে এবার আমার P3 যেহেতু প্রসেস হয়ে গেছে, রেডি কিউ থেকে আমরা P3টা কি করব? সরাই দিব। এবার আছে কোনটা কোনটা? P2, P4, P1, P0। এইগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? P4 P4 আচ্ছা P4। তা P2 কি দোষ করলো? P2 অ্যারাইভাল টাইম স্যার P4 এর আগে আর রিমেইনিং না, টাইম এখানে দেখেন তাই P4 বাস টাইম একটু কম। খেয়াল করেন, P4 এবং হচ্ছে P3 সরি P2 এবং P4 দুইটারই প্রায়োরিটি সেম। ঠিক আছে, এরপরে সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি হচ্ছে P2 এবং P4। এখন কাকে আগে নেব? যে আগে, যার অ্যারাইভাল টাইম আগে তাকে আমরা নিই। যেহেতু অ্যারাইভাল টাইম এই আগে অ্যারাইভ করছিল, যেহেতু আগে আসছে সুতরাং একে আগে প্রায়োরিটি। তাহলে এ যেহেতু আগে আসছে, তাহলে একে কি করবো আমরা? P4 কে দিই। তাহলে P4 এর সাথে আমার কি হবে? এখানে P4 পাবে, এবং P4 আর কতটুকু টাইম ছিল? 4, তাই না? 4 সেকেন্ড ছিল। একে পুরোটা সময় দিয়ে দিব আমরা। তাহলে 4 সেকেন্ড মানে কত? 8 এর সাথে 4 যোগ করলে কত হয়? 12 স্যার। 12। 12। ঠিক আছে, গেল। এখান থেকে হচ্ছে P4 ও কেটে গেল, P4 ও বাদ। এরপরে কোনটার প্রায়োরিটি? নিশ্চয়ই এবার হচ্ছে P2 কে দেবো আমরা নাকি? P2 যদি আমরা দেই, তাহলে P2 কত পর্যন্ত যাবে? 12 সাথে কত যোগ হবে? 6 6। কত আসবে এখানে? 18। আচ্ছা P2 চলে গেল। এবার কে থাকবে? এবার কে থাকবে? এবার কারা কারা আছে? P1 এবং কি P1 P0। P0 আছে। P0 এর মধ্যে প্রায়োরিটি কার বেশি? প্রায়োরিটি হচ্ছে P0 এর বেশি। P0 তাহলে কত পর্যন্ত যাবে? P0 যদি আমরা এখানে লিখি, ওর সাথে হচ্ছে ওর ফার্স্ট টাইম কত? 5। 18 গুণ যোগ 5 কত হয়? 23। 23। এরপরে এরপরে তার কোনো হিসাব কিতাব নাই। এরপরে P1 কত পর্যন্ত যাবে? ফার্স্ট টাইম যেহেতু 4, 23 যোগ 4 কত হয়? 27। তাই না? কি ক্লিয়ার এই পর্যন্ত? আমরা হচ্ছে যে এটা হয়ে গেল আমাদের গ্রান্ট চার্ট। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের গ্রান্ট চার্ট। তাহলে এবার আমরা এখান থেকে কমপ্লিশন টাইম কিভাবে বের করব? যেহেতু প্রথমে আসি P0 তে, তাহলে P0 এখানে কোথায় আছে? P0 এখানে প্রথমটা আমরা দেখবো, যেটা লাস্ট যেটা আছে। P0 আমার এখানে আছে। P0 কোথায় 23 শেষ হচ্ছে? শেষ হচ্ছে কোথায়? 23 এই যে শেষ হচ্ছে এটা 23, তাহলে এখানে 23। সেম ভাবে P1 কোথায় কোথায় আছে? P1 হচ্ছে এখানে, শেষ 27 হচ্ছে সেকেন্ড। কোথায়? 27। আচ্ছা, তারপরে এরপর আসেন P2 কোথায় আছে? P2 এই যে 18। এখানে 18। এবার আসেন হচ্ছে P0, 18 গেল। এবার P3 কত আছে? 8 সেকেন্ড। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, একদম শেষেরটা দেখ, এই যে এইখানে। এইটা কোথায় শেষ হয়েছে? 8-এ। কত দেবো? 8। আর তারপরটা 12 সেকেন্ড। 12 হইলো। আল্লাহ, কে এটা নষ্ট করে দিয়ে গেছে? এই আপনারা টাচ করতেছেন কেন বলেন তো?
করা যায় তো মেবি স্যার। তার পারমিশন মানে অফ করা দেয়া যায় ওই যে ওখান থেকে। এখানে কত হবে আমি দেখতেছি, এটা পারমিশন দেখতেছি। না না পারমিশন অফ করা লাগবে কেন আপনি নাম এটা দেখা বলেন যায়, তো? আমি পারমিশন নাম অফ দেখা যায়। না করলে কি আপনারা কি মানে এটা কি টাচ করতে থাকবেন? এখানে কত হবে? 5 ছিল, 5 কেটে 4 হয়েছিল, 4 হওয়ার পরে তারপর কি ছিল, 0 করে দিতে হবে নাকি? এখানে কত হবে? এখানে 12। ঠিক আছে, P4 এর কোথায় আচ্ছা গেছে যে 12? এবার টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে ক্যালকুলেশন করছি আমরা, মনে আছে? completion time minus arrival Yes. time. হ্যাঁ, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এখানে একটু কনফিউশন যে আমার কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, জি স্যার। অ্যারাইভাল টাইম, রাইট রাইট। হ্যাঁ, এখানে যেটা বিষয় যে আমার কমপ্লিশন টাইম যে 23, 23 মাইনাস 3 কত হয়? 20। কনফিউশন এখানে বাদবে না, কনফিউশন বাদবে ওয়েটিং টাইম, ওয়েটিং টাইমে বাদবে, ওয়েটিং টাইমটা দিবে। টার্ন অ্যারাউন্ড টাইমটা শেষ করে নিই, তারপরে কত হবে? 27 মাইনাস 2 তাহলে কত হয়? 25। তারপরটা কত? 13। তারপরে 7। তারপরে আবার কত? বাইরে মাইনাস 0, 12। এবার মেইন ঝামেলাটা হবে যে ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম। ঠিক আছে, ওয়েটিং টাইমে দেখেন একটু খেয়াল করেন, আমরা এই ওয়েটিং টাইম বের করে আমাদের নিয়ম কি ছিল? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। দেখেন, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম তাহলে 20 মাইনাস 5 এটা কিন্তু 15। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে কাটাকাটি যেটা করছেন তাহলে সেটা কিন্তু একেবারে লাস্টে যেটা নিয়েছেন সেটা কিন্তু দেওয়া যাবে না, যেটা ছিল সেটা। তাহলে যেমন আমরা এখানে কাটতে কাটতে শেষ পর্যন্ত 0-তে আইছি, এটাকে নেবো না, কিন্তু আমরা নেবো এই 5 কে নেব। তার মানে আমরা দেখেন এখানে, এখানে যে 5 ছিল তার মানে আমরা এখানে কত আছে? টার্ন অ্যারাউন্ড টাইম কত? 12। 12 মাইনাস 5। এখানে যেমন এই 7 কাটছি, তারপর 6 আইছে, 6 কাটছি, তারপর 5 আসছে, 5 কাটছি, তারপর 4 আইছে, তারপর 0-তে গেছি। হ্যাঁ না, এভাবে না, আমরা পুরো এই 7টাকে নেব। তাহলে এখানে টার্ন ওয়েটিং টাইমটা কত হবে? 7 মাইনাস 0 কত? 7 মাইনাস 7 তাহলে হচ্ছে 0। এখানে কত হচ্ছে? 12 মাইনাস কত? 5 5 কত হয়? 7 হ্যাঁ 7। এখানে কত হয়? 7 7। এখানে 21 ঠিক আছে। তাহলে এই ছিল প্রায়োরিটি শিডিউলিং, প্রিমটিভ প্রায়োরিটি শিডিউলিং। আশা করি বুঝতে পারছেন। এটা আপনারা একটু বইতে তো আপনার এটা প্রিমটিভ ভার্সনটা নেই, তারপরেও আপনারা একটু ইয়ে দেখবেন যে আমি দেখাই দিলাম, এটা আপনারা মোটামুটি বুঝে থাকলে এগুলো প্র্যাকটিস করলে, নেট দেখে প্র্যাকটিস করলে, অথবা দেখা যাচ্ছে যে আহ, এইটাই প্র্যাকটিস করলে এই ধরনের আসলে প্রবলেম আসলে পারবেন। আচ্ছা, এরপরে আসেন স্যার আপনি নিচে স্ক্রল করলে বোর্ডটা নিচে যাবে, কোনো ডিলিট করা লাগবে না। হ্যাঁ স্ক্রল করলে নিচে যাবে আর কি, মানে বোর্ড। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার একটু আমরা দেখি, এবার আরেকটা আমরা দেখবো যে রাউন্ড রবিন। ঠিক আছে, আমরা রাউন্ড রবিনটা দেখবো। আচ্ছা, রাউন্ড রবিনের হচ্ছে আমরা প্রিমটিভ যে ভার্সনটা সেটা দেখবো। ধরেন আমাদের কাছে প্রসেস আছে টিভি রাখাই
আচ্ছা প্রসেস দেখেন যে আমরা P1 P2 P3 টাকা দিব P4 5 আচ্ছা এবং প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম দেওয়া আছে আমাদের, এখানে কোনো প্রায়োরিটির বিষয় নাই, তো বার্স্ট টাইম দেওয়া আছে। তো প্রত্যেকগুলো আমরা অ্যারাইভাল টাইম এবং বার্স্ট টাইম এক করে ফেলি। টাইম and around time আপনি এখানে টাচ করার দরকার নাই, স্ক্রিনে টাচ করলে চেঞ্জ হয়ে যাবে। ওয়েটিং টাইম, আদার রেসপন্স টাইম। আচ্ছা যেমন আমাদের অ্যারাইভাল টাইম এইভাবে দিলাম 0 1 2 3 দেওয়া, এবং বার্স্ট টাইম 6 3 5 1 4। আচ্ছা ওটা দেখতে পাচ্ছেন নাকি? দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা রাউন্ড রবিনের মেইন কনসেপ্টটা কি ছিল? বলেন। স্যার একটা নির্দিষ্ট টাইম পয়েন্টের পর প্রসেস গুলো এক্সচেঞ্জ হতে থাকবে আর কি, সিপিইউ চলতে থাকবে, লাইক 2 সেকেন্ড একটা কোয়ান্টাম সেকেন্ড থাকলো, ওটা পর আরেকটা প্রসেস রাউন্ড, আসলো, আরেকটা প্রসেস এভাবে করে চলতে থাকবে একটার পর একটা। হ্যাঁ মানে রাউন্ড হবে, ঠিক আছে, রাউন্ড হয়ে হয়ে আবার আসতে পারে, হ্যাঁ, জিনিসটা রাউন্ড হয়ে আবার ঘুরে ফিরে আসতে পারে আরেকজনের কাছে। আচ্ছা এই রাউন্ড রবিনে যেটা হবে যে টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে, টাইম কোয়ান্টাম, তো এটা পরীক্ষায় দেওয়া থাকবে। ধরে নিলাম আমরা টাইম কোয়ান্টাম হচ্ছে আমাদের 2, আর পরীক্ষা যদি টাইম কোয়ান্টাম না দেওয়া থাকে সেক্ষেত্রে কি করবেন, টাইম কাউন্টার 1 অথবা 2 যেটা আপনি নিচে লিখে নেবেন, ঠিক আছে, দিয়ে দিবেন। প্রায়োরিটি শিডিউলিং এ কিন্তু 1 দিয়ে দিতে পারেন। আচ্ছা এখন আসেন তাহলে আমাদের সর্বপ্রথম যেটা আমরা করব, ঠিক আছে, আমাদের একটা রেডি কিউ দরকার, ঠিক আছে, এটা রেডি কিউটাকে আমরা আঁকায় ফেলি। এটা হচ্ছে আমাদের রেডি, ঠিক আছে, রেডি।
রেডি কিউতে আমাদের তাহলে সর্বপ্রথম আমরা দেখতেছি কি যে আমাদের সর্বপ্রথম অ্যারাইভ করছে কে। দেখেন এবার একটু খেয়াল করে আমরা শুরু করি, তাহলে দেখেন আমাদের এখানে যে প্রসেস গুলো আছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাইভ করছে হচ্ছে P1, তারপর P2, তারপর P3, তারপর P4, তারপর P5। ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে আগে অ্যারাইভ করছে, যদি আমরা অন্যান্য শিডিউলিং অ্যালগরিদমের নন প্রিএমটিভ এর ক্ষেত্রে চিন্তা করি, P1 এর কাছে যখন আমরা আসবো, আসার পরে কিন্তু P1 যেহেতু প্রথমে অ্যারাইভ করছে, এর 6 সেকেন্ড হচ্ছে সিপিইউ ওয়েস্ট করবে। 6 সেকেন্ড সিপিইউ এ নেওয়ার কারণে এরা দেখেন এই 6 সেকেন্ডের মধ্যে এরা সবাই চলে আইছে, অথচ কেউই সিপিইউ পাইতো না। তো এই সমস্যার সমাধান করার জন্য রাউন্ড রবিন, যাতে এই ঘুরে ফিরে যেন আবার আসুক। ঠিক আছে, তার জন্য কোনো সমস্যা না হয়। তো দেখেন আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের যেহেতু P1 হচ্ছে আমাদের প্রথম যেহেতু আসছে, আমরা একটা গ্রান্ট চার্ট তৈরি করে ফেলি। যেহেতু P1 আসছে, আমরা সিপিইউ কাছে যাবে সর্বপ্রথম P1, এবং কতটুকু সময় যাবে, যেহেতু টাইম কোয়ান্টাম আমার 2, সে 2 সেকেন্ড পর্যন্ত কোথায় যাবে, 2 সেকেন্ড পর্যন্ত সে সিপিইউ পাবে, পাইলো, সিপিইউ পাইলো। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম যেহেতু আমার কাছে আইসি কে, আমাদের রেডি কিউতে আইসি P1, যেহেতু সে অ্যারাইভ করছে সর্বপ্রথম, P1টা পেয়ে গেল। এবার আমরা দেখবো এই 2 সেকেন্ডের মধ্যে, এখানে একটা বিষয় এটা মাথায় রাখবে না, আমার এই যে 2 সেকেন্ড সে সিপিইউ পাইলো, এই 2 সেকেন্ডের মধ্যে কারা কারা অ্যারাইভ করছে। যারা যারা অ্যারাইভ করছে তারা সবাই ইয়েতে চলে যাবে, রেডি কিউতে চলে যাবে। সর্বপ্রথম অ্যারাইভ করছে তারপর পরই কে বলেন তো, 1 সেকেন্ডে কে অ্যারাইভ করছে, P2 P2 স্যার। P2। তো P2 কে আগে আমরা লিখি, তারপরে কে অ্যারাইভ করছে, করছে কেউ না স্যার, এই 2 সেকেন্ডের মধ্যে আর কেউ অ্যারাইভ না। করছে? P3 স্যার, P3। আচ্ছা, P3 অ্যারাইভ, P3, আচ্ছা। এবার আমাকে বলেন যে আমরা কি P1 এর কার্যক্রম কমপ্লিট করে ফেলছি? না স্যার। আচ্ছা, আমরা তো যেহেতু P1 এর কার্যক্রম কমপ্লিট করে ফেলিনি, মানে আমার P1 এর তাহলে কতটুক বাকি আছে আমাকে সেটা বলেন। P1 এর কতটুক বাকি আছে? 4 স্যার। 4 বাকি আছে। যেহেতু P1 কে এখন আমরা কমপ্লিট করতে পারি নাই, সেজন্য P1 কে আবার আমরা, আচ্ছা এটার কারণ হচ্ছে এটাই যে আমরা P1 কে এক্সিকিউট করলাম 2 সেকেন্ড, এরপরে আমরা P1 কে এক্সিকিউট করব না, এরপরে আমরা চলে যাব P1 এর পরে আমরা চলে যাব সিকোয়েন্স অনুযায়ী P2 এর কাছে, তারপর P3 এর কাছে, এরা এক্সিকিউট হয়ে যাবে, তারপরে ঘুরে আবার P1 এর কাছে আসবো। এই কারণে এটার অ্যালগরিদমটার নাম হইছে রাউন্ড রবিন, যে ঘুরে রাউন্ড করে আবার কি হবে, আসবে, ফিরে আসবে। কি বোঝা গেছে? স্যার সবগুলো শেষ হওয়ার পরে আসবে না? সবগুলো শেষ নয়, এই যে P2 মানে এই যে টাইমটা, এই টাইম কোয়ান্টামের মধ্যে, এই টাইম সরি এই টাইম যে টাইম যে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে এই P2 P3 শেষ হওয়ার পরপরই P1 আসে। দেখেন কিভাবে আসে, এটা আমরা একটু দেখি। যে এরপরে আসছে P2, তাহলে P2 হচ্ছে অ্যারাইভ করছে 1 এ, এবার এক্সিকিউট হবে P2। P2 কে আমরা লিখলাম, যেহেতু টাইম কোয়ান্টাম 2, তাহলে আমরা লিখবো এখানে 4। ঠিক আছে, এক্সিকিউট হচ্ছে যেহেতু 2 সেকেন্ড, তাহলে এখানে আমরা কত লিখবো, কত লিখবো, 3 - 2 কত হয়, স্যার 1। 1। গুড, 1 তাহলে গেল, তাহলে P2 হয়ে গেল। এবার দেখেন, এবার একটু খেয়াল করি, আমাদের 4 নাম্বার টাইমের মধ্যে আর কে কে আছে যারা অ্যারাইভ করে ফেলছে? P4 P5 স্যার P4 P5। P4 P5, তাহলে আমরা এর পরই আবার লিখবো P4 কে এবং P5, P4 কে এবং P5 কে। আচ্ছা এবার আমাকে বলেন যে আমরা P2 কে তো আমরা হচ্ছে এক্সিকিউট করলাম 2 সেকেন্ড, কিন্তু P2 কি পুরো শেষ হয়ে গেছে? P2 এর কি বার্স্ট টাইম কি পুরো শেষ হয়ে না গেছে? স্যার, 1 সেকেন্ড বাকি আছে। বাকি আছে, তাহলে আবার এখানে সেজন্য P2 লিখতে হবে আগের রুলস অনুযায়ী, আগের নিয়ম। ক্লিয়ার?
স্যার তাহলে যে কোয়ান্টা 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডই বারবার রাউন্ড রবিন হতে থাকবে, তাই না? বা হ্যাঁ এই হ্যাঁ রেঞ্জে 2 সেকেন্ড যারা পর ছিল। এবার দেখেন এরপরে আসেন, এরপরে যেহেতু আমাদের এই কিউর মধ্যে সবগুলো প্রসেস আসছে না, কোথাও বাদ আছে? না স্যার, সবগুলি আসছে। তো মোটামুটি সবগুলোই চলে আসছে, মানে P2 পর্যন্ত পাইলাম আমরা, তাই তো? আচ্ছা তাহলে এবার আসেন, এবার কি এক্সিকিউট হবে? আমরা যেভাবে আগাচ্ছিলাম সেই অনুযায়ী P3 এবার এক্সিকিউট, তাহলে যদি P3 এক্সিকিউট হয়, P3 যদি এক্সিকিউট হয় তাহলে P3 কে আমরা কয় সেকেন্ড এক্সিকিউট করব? 2 সেকেন্ড। এখানে P3 লিখবো এবং সেটা এক্সিকিউট হবে কতটুকু? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে এটা 6 হবে, আর 5 থেকে 2 বিয়োগ দিলে কত 3 থাকে? হবে। 3। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? এবার বলেন যে P3 কি শেষ হয়ে গেছে নাকি P3 পাস টাইম এখনো বাকি আছে? এখনো বাকি আছে। বাকি আছে। তাহলে যেহেতু বাকি আছে তাহলে আমরা এখানে লিখবো, আর এমনি সবগুলো তো এখানে এসেই গেছে, তাহলে আমাকে আর চেক করার দরকার নাই যে ওর মধ্যে আর কে কে আছে। সেই কারণে আমরা এখানে লিখে দেবো কাকে? P3 কে। P3 কে। আচ্ছা এরপরে কি আসবে? P3 তো হয়ে P1। গেল, এবার কি আসবে? P1। স্যার P1। P1। P1 গুড। তো P1 আসার কথা, যে P1 কে যদি আমরা এবার দেই তাহলে P1 P1 কে আমরা দিলাম, P1 কে দেওয়ার পর P1 কত সেকেন্ড পাবে? 2 সেকেন্ড। তাহলে 8, 2 সেকেন্ড। 8 এ শেষ হলে, 8 এ শেষ হলো। এবার আসে 8 এ শেষ হলো, ভালো কথা। তাহলে P1 এর কি, P1 তাহলে আমরা কি P1 কেটে দেবো, এখানে 4 কেটে দিয়ে কত দেবো? 2। 2। 2। P1 কি শেষ হয়ে গেছে নাকি আছে ফার্স্ট টাইম? অবশ্যই আছে। 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 তাহলে আবার রেডি কে তাহলে এখানে আমরা কাকে দেবো? P1 কে দেবো, ঠিক আছে? আচ্ছা P1 যেহেতু এখানে হয়ে গেছে কেটে দিলাম। এবার কে এক্সিকিউট হবে? এবার কি হবে? P4। P4। তাহলে P4 কে কাটলাম, P4 কে লিখলাম, ঠিক আছে? P4 হচ্ছে আর কতটুক সময় হবে? P4 2 যেহেতু বার্স্ট সেকেন্ড। টাইম আবার 1, 2 সেকেন্ড। P4 এর যেহেতু ও বার্স্ট টাইম 1 আর আমার কোয়ান্টাম হচ্ছে 1-2 সেকেন্ড, কিন্তু কোয়ান্টামের থেকে যেহেতু ছোট সুতরাং কোনো সমস্যা নাই। এখানে আমরা দিব 1 কত? সেকেন্ড। 1। 9। 9। 1 বাড়াই দিলাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, আর এ তো আর পরবর্তীতে এক্সিকিউট হওয়ার কোনো চান্স নাই, 0, আর হচ্ছে কি আমার দরকার হচ্ছে না। এবার কি এক্সিকিউট হবে? 5। তাহলে এই 5 যদি এক্সিকিউট হয় তাহলে আমরা এখানে লিখলাম P5, এবং P5 যে 2 সেকেন্ড হবে সেটা 11, আর এটাকে আমরা দিয়ে দেব কত? 2। এরপরে আসেন P5 এর পরে কি আসবে? P5 P2। এর পরে আসবে হচ্ছে, যেহেতু আচ্ছা আরেকটা বিষয়, P5 যেহেতু 2 সেকেন্ড বাকি আছে এর এখনো, তাহলে আমরা কি P1 এর পরে কাকে লিখবো? P5। P5 কে লিখবো। রাউন্ড হচ্ছে কিন্তু, ঠিক আছে, ঘুরে আবার কিন্তু P5 হবে। P5 একটু আগে হয়ে গেছে, রাউন্ডে আবার P5 হবে, এই জন্য এর নাম হলো রাউন্ড রবিন। এরপরে কি আসবে? P2, তাই না? P2 আসবে এরপরে। P2 এখানে দিলাম, P5 এর পরে কত লিখবো? P2, এবং P2 কত বলে যাবে? 11 এর সাথে, যেহেতু P2 হচ্ছে মাত্র আর এক বার্স্ট টাইম বাকি আছে, তাহলে আমরা এখানে মাত্র 1 12। বাড়ালে তাহলে কত হয়? 12। P2 ও শেষ, 0 হয়ে গেছে। এবার কি আসবে? P3। P3 এর আছে কত? 3, এখানে থাকে 1। P3 এখানে দিয়ে দিলাম, কত পাবে? 14। এবার কি আসবে? P1। এত সাদা আসছে P1 এ কি কেন? আছে? কত আছে? স্যার P3 রেডি কিউতে লেখা হয়নি। এমনি ছবি কিন্তু সুন্দর উঠছে, সাদা উঠছে ভাই এটা। P5 এর না পরে আবার এই জন্য P3 না, লিখবেন না, এটা ওটা প্রিন্টারের উপর এক্সিকিউট ডিপেন্ড হলো। করে। আমার নিজের এরকম অনেকবার সাদা উঠছে আমার নিজের প্রিন্টারে P3 করতে গিয়ে। P3 তাহলে কি আর কতটুকু বাকি আছে? 1 বাকি আছে, হ্যাঁ রাইট। এটা এখানে লিখবো আমরা, লিখবো P। চুল ঠিক আছে। বললাম না তোকে, এটা করলে ঠিক হবে।
ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এবার কি আসবে P1, তাই তো? P1 এর কতটুকু বাকি আছে? P1 এর বাকি আছে 2, 14 সাথে 2 অ্যাড করলে 16 হয়ে যাবে। তাহলে হয়ে গেল P1 কমপ্লিট। এরপরে কে বাকি আছে? ঠিক P1 আছে এর P5, সাকিব ভাই। P5 এর হচ্ছে কত বাকি দরকার? আচ্ছা ব্যাপার নেই, এই ছোট বড়ের ব্যাপার না। P5 এর দরকার হচ্ছে এখন হ্যাঁ 2, না দরকার নেই, লাগে এখানে না। 2 পাবে, তুমি কি সাইজ তাহলে দেখতেছি 18 নাকি? হয়ে গেল। P5 টাও কাটে দিলাম, এখানেও শেষ হয়ে গেল, আর নাই, ফার্স্ট টাইম শেষ। এরপরে অনলি বাকি আছে P3। P3 যদি এখানে দেই, P3 শেষ হবে কতই? পি কতই বলেন? 18 ছিল, যেহেতু এর এক বাকি মাত্র, শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এখানে 19। দেখেন এইটুকু নিয়ে কারো কনফিউশন আছে কিনা? কনফিউশন না থাকলে এবার আমাকে একটু বলেন, বলেন, এই যে কেন ইয়ামিন আছে? এই ইয়ামিন স্যার, ও হচ্ছে কালকে ক্যারাম কম্পিটিশন আছে, ও ক্যারাম প্র্যাকটিস করতে গেছে। ক্যারাম এই রাত 11টার দিকে ক্যারাম প্র্যাকটিস করতে গেছে? কালকে ওই যে আসসালামু আলাইকুম। গাজীপুর ন্যাশনাল। ওই তাইছে তো ইয়ামিন, কি বলে ক্যারাম প্র্যাকটিস করতে গেছে? অ্যাটেন্টিভ ছিল, ও কি ক্যারাম রেখে চলে আইছে ক্লাসের জন্য? ইয়ামিন কি খেয়াল করছিলেন আগে? স্যার শুনতে পাইনি। কম্পিটিশন টাইম বলতে পারবেন? স্যার না স্যার, আমি হচ্ছে এদিকে খেয়াল করিনি অতটা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বলুক, কি জানো, এই জেরিন আছে? আব্দুল্লাহ আছে নাকি? আব্দুল্লাহ কই? আচ্ছা কি আছে, তাহলে একজন বলেন আমাকে যে এই P3 তাহলে হচ্ছে কমপ্লিশন টাইম কত হবে? স্যার 19। তো 19। 19 স্যার। P3 মেলাগুলো আছে, এই শেষেরটা দেখবো আমরা, 19, তাই না? এই P3 কমপ্লিশন টাইম 19। আচ্ছা সেম বাই P1 এর কত? স্যার 16। 16, এই যে। আর P2 এর? 12। P4 এর? 9। 9, তারপর কোন 18। মানে রুম থেকে মাত্র বের হইছস? রুম থেকে মাত্র বের হইছস স্যার। তাহলে যদি আমি হিসাব করি তাহলে কি আসে? আমি Completion পেয়েছি time কি minus জানো? কি? স্যার ওর ক্যারাম কম্পিটিশন আছে আগামীকাল, ও প্র্যাকটিস করতে গেছে। অ্যারাইভাল টাইম। 16, তারপর কি 11, এই এরপর জিনিসটা বাকিগুলো তো পারবো রাহান, আপনারা। ওয়েটিং টাইম বলেন আমাকে, ওয়েটিং টাইম। এটা ওয়েটিং টাইম কত হবে? 10 স্যার, প্রথম চান্স। 3। স্যার 16 ওরে মাল। মাইনাস না মাইনাস 6 6। 10। আর এই যে 16, এই কমপ্লিশন টাইম মাইনাস হচ্ছে এই 6, এই 6টা, তো কত হয়? 10, তারপর 8, তারপর কত? 12, 5, 10। রেসপন্স টাইম বলেন, রেসপন্স টাইম কত হবে? এটা কখন রেসপন্স করছে? এটা একেবারে শুরুতে রেসপন্স করছে, সেটা রেসপন্স টাইম 0। এই সর্বপ্রথম কখন রেসপন্স করছে? P2? 2 সেকেন্ড পর। 2 সেকেন্ড পর। হ্যাঁ 2 সেকেন্ড পর, মানে এই আইসে কখন? এই তো 2 সেকেন্ড পরে করছে, এটা আইসে কখন? তার 1 হবে। ওকে 1, তাহলে 2, তাহলে 2, এই 2 মাইনাস এর অ্যারাইভাল টাইম, তাহলে কত হয়? 1 2 minus 1 equal to 1, ঠিক আছে? এই রেসপন্স টাইম কত P3 এর? স্যার 2 মানে এই যে 4, P3 তো প্রথমে আইছে এইখানে, 4 মাইনাস কত? 2
অ্যারাইভালটা আমাদের 2, তাহলে কত হয়? 2 আরে রেজা খালি টুটু এটা করতেছে। কত বলেন? এ প্রথমে আইছে এখানে, স্যার তাহলে 5 8 6 স্যার। 8 মাইনাস স্যার হচ্ছে 5 8 স্যার মাইনাস 5 9 থেকে 3 3, বিয়োগ হবে। 9 কেন 5, এটা স্যার কত হবে? এটাও 5, P4 স্যার দুটোই 5 তাই ঠিক আছে। স্যার ঠিক ওটা আছে, তাহলে P4 আপনি এই দুটা P1 দেখালাম। এ তাকাইছেন। হুম, এটা হচ্ছে P4 আর আপনি হচ্ছে P1 এর টাইম তাকাইছেন 8 সেকেন্ড, এটা 9 হবে। না 8 সেকেন্ড পরেই তো P4 আসছে, 9 তো যে শেষ হইছে P4 একবারের জন্য। P4 টা শুরু হয়েছে কোথায়? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, এই P3 টা কোথায় শুরু হয়েছে? ঠিক আছে, জি জি P2 টা কোথায় শুরু হয়েছে? এই যে, 8 সেকেন্ড। ঠিক আছে, বুঝছেন এবার? জি স্যার। Good. স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা যখন এক্সামে লিখবো তখন কি টেবিলটার মধ্যে এভাবে বাস টাইম গুলো হচ্ছে কাট কাট করে লিখবো? কাট কাট করে লিখবেন, সমস্যা নাই। এমন ভাবে কাট কাট করবেন না যে বোঝা যায়, বোঝা যায় না। সুন্দরভাবে কাটবেন যাতে বোঝা যায় যে হ্যাঁ কাইটে আপনি বোঝানোর জন্য লিখছেন। এমন ভাবে কাটেন না যাতে ওকে আপনি ভুল স্যার। করছেন। ঠিক আছে, জি স্যার। এটা একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন। এখান থেকে বেরিয়ে আসি তাহলে। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রায়োরিটি শিডিউলিং এর কিছু প্রবলেম আছে, যে দেখতে পাচ্ছি আমরা ইনফাইনাইট ব্লকিং, স্টারভেশন, এগুলো পড়তে বসলাম, কিন্তু এজিং, রাউন্ড রবিন এর ভিতরে রাউন্ড রবিনের আরেকটা নাম আছে, দেখেন। রাউন্ড রবিন অ্যাপ্রোচ ইজ কল্ড দ্য প্রসেসর শেয়ারিং। ঠিক আছে, ভিন্ন নাম আছে। আচ্ছা, এবার আসেন মাল্টি কিউইং শিডিউলিং। মাল্টি কিউইং শিডিউলিংটা কি জিনিস? দেখেন, আমরা সচরাচর যে শিডিউলিং গুলো দেখছি, সেই শিডিউলিং গুলাতে আমরা যখনই প্রসেস গুলাকে রাখি, রেডি কিউতে থাকে, রেডি কিউতে কিন্তু আমরা ওখানে রেডি কিউ একটা থাকে, স্পেসিফিক একটা কিউ ইউজ করি আমরা। মাল্টি লেভেল কিউইং শিডিউলিং অ্যালগরিদমে একাধিক কিউ থাকে। ঠিক আছে, দেখেন এই মাল্টি লেভেল কিউ শিডিউলিং অ্যালগরিদম পার্টিশনস দ্য রেডি কিউ ইনটু সেভারাল সেপারেট কিউস। কোনটার মতো? ফিগার 5.6 এর মতো। ফিগার 5.6 যে এখানে সেভারাল কিউতে হচ্ছে আমরা ভাগ করছি। এটাও একটা কিউ, এটা একটা কিউ, এটা একটা কিউ, এটা একটা কিউ, এটা একটা কিউ। এবং এই কিউ গুলা প্রত্যেকটা স্পেসিফিক প্রসেসের জন্য কাজ করে। এই প্রথম কিউটা সিস্টেম প্রসেসের জন্য, পরেরটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের জন্য, তারপর একটা ইন্টারঅ্যাক্টিভ এডিটিং প্রসেসের জন্য, তারপর একটা ব্যাচ প্রসেসের জন্য, স্টুডেন্ট প্রসেস। The process are permanently assigned to a one queue, মানে একটা প্রসেসকে আমরা পার্মানেন্টলি একটা কিউতে অ্যাড করে দিচ্ছি, generally based on the some priority of the process, such as the memory size, process priority and process type. প্রসেস টাইপের উপর বেস করে আমরা প্রায়োরিটি অ্যাড করি। যেমন সিস্টেম প্রসেস সর্ব হাইস্ট প্রায়োরিটি পাবে এবং যে লোয়েস্ট প্রায়োরিটি সেটা স্টুডেন্ট প্রসেসটা। আচ্ছা, তো মোটামুটি এইটা হচ্ছে আপনার কি বলে যে মাল্টি লেভেল, যে হচ্ছে আপনার মাল্টি লেভেল যে কিউইং শিডিউলিং অ্যালগরিদম, সেটা হচ্ছে কনসেপ্ট। সেখানে আমরা একাধিক কিউ থাকে এবং কিউগুলো আবার প্রায়োরিটি ওয়াইজ সাজানো থাকে। অসুবিধা এবং সুবিধা। সুবিধা হচ্ছে যে আমার একাধিক প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রসেস, মানে একই টাইপের প্রসেস, একই রকমের কিউ। সিস্টেম প্রসেসগুলো সব এই কিউ থাকে, ইন্টারঅ্যাক্টিভ প্রসেসগুলো সব এই কিউ থাকে। অসুবিধা হচ্ছে যে হাইস্ট প্রায়োরিটি কিউ প্রসেস, মানে হাইস্ট প্রায়োরিটি কিউটা এই প্রসেসগুলো এক্সিকিউট করে।
মানে এই প্রসেসগুলোকে এক্সিকিউশনের জন্য পাঠাবে। তাহলে প্রথমটা কমপ্লিট হওয়ার পরে, প্রথমটা কিউ কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয়টা যাবে, দ্বিতীয়টা হওয়ার পর তবে দ্বিতীয়টা যাবে। তাহলে এতে কি হয়, স্লো ডাউন হয়ে যায় প্রসেসটা। সমাধান, এর জন্য সমাধান হচ্ছে যে মাল্টি ফিডব্যাক কিউইং শিডিউলিং, মাল্টি লেভেল ফিডব্যাক কিউইং শিডিউলিং। ঠিক আছে, তো দেখেন মাল্টি level feedback queue scheduling algorithm in contrast allows a process to move between queues. The idea is to separate process, avoiding to the characteristics of the CPU burst. If a process uses too much CPU time, it will be moved to the lower priority queue. মানে যদি কোনো প্রসেসে বেশি সময় নষ্ট করছে তাকে লোয়ার প্রায়োরিটি শিডিউলিং এ পাঠিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন যে আগের যেটা সেটার একটা প্রবলেম দেওয়া আছে এবং তার বিপরীতে এটা কেন ব্যবহার করতে সেটা বলা আছে। এই দুইটা প্যারাগ্রাফ ভালোভাবে বুঝে পড়বেন এবং এর একটা ইয়ে দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে যে কোয়ান্টাম ইউজ করছে, প্রত্যেকটা কিউতে একটা করে কোয়ান্টাম ইউজ করছে। এই প্রথম কোয়ান্টাম, তারপর দেখেন কোয়ান্টাম, এই কোয়ান্টামে 8 সেকেন্ড, তারপরটা হচ্ছে 16 সেকেন্ড, তারপরটা হচ্ছে এফসিএফএস এ পাঠিয়েছে। মানে সোজা কথা যে কোয়ান্টাম ওয়াইজ ভাগ করে করে কাজ করবে। সে প্রথমে কোয়ান্টামে তার যদি 10 সেকেন্ড, তার যদি 16 সেকেন্ড, যদি 16 না 20 সেকেন্ড যদি তার হচ্ছে প্রসেস করতে হয়, মানে বাস টাইম হয়ে থাকে, তাহলে প্রথম কোয়ান্টামে তার 8 সেকেন্ড প্রসেস হয়ে যাবে। তারপরে যে আবার কি দ্বিতীয় কোয়ান্টামে যাবে, এইভাবে প্রত্যেকটা কোয়ান্টামে 1 বাই 1 যাবে। এটা একটু ভিতরে স্টাডি করে পড়লে ভালোভাবে বুঝতে পারবেন। আপনার নিজের স্টাডি একটু দরকার আছে। ঠিক আছে, এটা আপনাদের পড়ার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, এর কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা এখান থেকে এই পিডিএফ থেকে দেখতে পারি। এই পিডিএফ থেকে দেখেন যে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, দেখেন মাল্টি লেভেল কিউস আর নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট শিডিউলিং অ্যালগরিদম। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট শিডিউলিং অ্যালগরিদম এখানে ইউজ হয় না, একাধিক অ্যালগরিদম ইউজ হতে পারে। এখানে এফসিএফ থাকতে পারে, রাউন্ড রবিন থাকতে পারে, প্রায়োরিটি শিডিউলিং থাকতে পারে, একাধিক শিডিউলিং অ্যালগরিদম থাকতে পারে। They make the use of other existing algorithms to group and schedule the jobs with the common characteristics. এখানে কিছু পয়েন্ট আছে, দেখে নিতে পারেন। তো এটা ছিল আপনাদের কি যে শিডিউলিং রিলেটেড শিডিউলিং চ্যাপ্টারে আর কিছু পড়াচ্ছি না আপাতত, যেগুলো অ্যালগরিদম পড়াইছি সেগুলো পড়বেন। ঠিক আছে, এবং এই বই থেকে আর যেটা যেটা পড়বেন, আচ্ছা শিডিউলিং থেকে এখান থেকে অত বেশি আর আপাতত দরকার নেই। যা যা পড়তে বলছি সেগুলোই পড়েন। আমরা পরের চ্যাপ্টারটা একটু দেখি, প্রসেস সিনক্রোনাইজেশন। ডেডলকস, আমি একটু ডেডলকস দেখাবো আর আপনাদের এই প্রসেস সিনক্রোনাইজেশনটা আমি একটু করতে দিব আপনাদের। ঠিক আছে,
আচ্ছা এবার একটু খেয়াল করেন সবাই, সবাই স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেডলক, ডেডলকটা লাগবে পরীক্ষার জন্য, বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, to develop the description of deadlock which prevent the sets of concurrent processes from completing their task, ঠিক আছে? তাহলে ডেডলক হচ্ছে এক রকমের প্রবলেম, ঠিক আছে? চ্যাপ্টারের অবজেক্টিভটা আমরা করলাম যে ডেভেলপের ডেসক্রিপশন আমরা প্রথমে জানবো এবং ডেডলক যদি না হয় সেই ব্যবস্থাটা করবো, ঠিক আছে? এটা আমাদের উদ্দেশ্য। আচ্ছা, ডেডলকটা হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে? যে প্রবলেমটা যে কোনো সময় অ্যারাইজ হইতে পারে এবং সেটা যাতে না হয় সেই ব্যবস্থা করো। ডেডলকটা কি আসলে? A set of block processes each holding a resource and waiting to acquire a resource held by another process in a set. আচ্ছা, যদি আমি একটা সিম্পল বাংলা ভাষায় যদি কোনো একটা এক্সাম্পল দিই, ধরেন এই আবরার জামিল, জামিল কি করতেছে যে একটা কলম, সে কলমটা ধরেন ইয়ের কাছ থেকে, ইরফানের কাছ থেকে চাই, এবং ইরফান সেই কলমটা চাচ্ছে হচ্ছে ধরেন আমার কাছ থেকে, ঠিক আছে? এবং আমি আবার চাচ্ছি জামিলের কাছ থেকে। কি হইলো বিষয়টা? লুপ। ঠিক আছে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের স্যার লুপ ধরেন তৈরি যে হচ্ছে। একজন মানুষ, ঠিক আছে, এ চাচ্ছে কার কাছে? তিনজনকে, আমি তিনজনের ইয়ে আঁকাই। হ্যাঁ, ধরেন পার্সন 1 P1 P2 P3, ঠিক আছে? তো ধরেন এ যাচ্ছে কলম কার কাছ থেকে? P2 এর কাছে। P2 যাচ্ছে P3 এর কাছে, আর P3 যাচ্ছে আবার P1 এর কাছে। তো সারা জীবন তো চাইতেই থাকবে নাকি? জি স্যার। কি বলেন? এটা থাকবে সারা জীবন? তো এই যে প্রসেসটা, এটা কি বলি আমরা? ডেডলক। যে একজন আরেকজনের কাছে চাচ্ছে, আবার সে আবার আরেকজনের কাছে চাচ্ছে, আবার ও যাচ্ছে এর কাছে। এইটা একজনের প্রসেস হিসাবে চিন্তা করি, সেট অফ ব্লক প্রসেস ইচ হোল্ডিং এ রিসোর্স। প্রসেস, কয়েকটা প্রসেস আছে, সেট অফ ব্লক প্রসেস, প্রত্যেকেই রিসোর্স হোল্ড করে আছে। তো ওয়েটিং টু অ্যাকোয়ার দ্য রিসোর্স হেল্ড বাই অ্যানাদার প্রসেস, এবং সে আরেকজনের জন্য অপেক্ষা করতেছে যে তুমি আমাকে প্রসেস দাও, তাহলে আমি এই প্রসেসটা ওকে দেবো। এইভাবে একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে করতে সবাই পুরো সিকোয়েন্সটাই পুরো ওয়েট করছে। আচ্ছা, তো যদি আমরা এর পরের ইয়েতে দেখি, দেখেন এখানে যদি আমরা একটা ব্রিজ ক্রসিং একটা এক্সাম্পল দেখি, এই গাড়িটা যাচ্ছে, এই দিক থেকে গাড়ি আসতেছে, এখন এটা একটা চিপা রোড, এই দিক থেকে এই গাড়ি ওই দিকে যাচ্ছে, এ ওই দিকে যাইতে চায়। এখন এটা কখন হবে? যখন আমার ট্রাফিকটা অনলি ওয়ান ডিরেকশনে থাকে, যে এই দিক দিয়ে গেলে এই দিকে যাওয়া যাবে, ঠিক আছে? এই দিক থেকে যদি যাই, বাম দিক থেকে যদি যাই বাম দিক থেকেই যাইতে হবে, আর ডান দিক থেকে যদি আসলে ডান দিকে যাইতে হবে, এদিক দিয়ে আসা যাবে না। অনলি ওয়ান ডিরেকশন, ইউনিডিরেকশনাল ট্রাফিক সিস্টেম, এটা একটা কন্ডিশন। যদি আমার এখানে এটা একটা ডেডলক তৈরি করে, each section of the bridge can be viewed as a resource. তো প্রত্যেকটা কি হতে পারে? সেকশন হতে পারে একটা রিসোর্স ছিল। রিসোর্স কেন বলতেছি? কারণ এখান থেকে তো এই বাসগুলো আসতেছে, এগুলোকে আমরা রিসোর্স হিসেবে চিন্তা করি। If deadlock occurs, it can be resolved if one car backs up. যদি কোনো একটা গাড়ি ব্যাকে যায়, এই গাড়ি যদি ব্যাকে যায়, তাহলে কিন্তু ডেডলকটা ঠিক হয়ে যাবে। Several cars
may have to be backed up if the deadlock occurs. একটা না হতে পারে অনেকগুলো গাড়িরই পিছনে যেতে হতে পারে। Starvation is possible, starvation হইতে পারে। আচ্ছা, তো আমরা এখানে যদি এই সিস্টার মডেলটা যদি আমরা দেখি, সরি এখানে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, তো দেখেন ডেডলকের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, মানে একটা মানে প্রসেসের কিছু কিছু সংখ্যক প্রসেস এরা ডেডলক তৈরি করতে পারে যদি এই চারটা কন্ডিশন সাইমালটেনিয়াসলি ঘটে, তাহলে ডেডলক অ্যারাইজ হবে। একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, এটা হোল্ড এন্ড ওয়েট, নো প্রিমটিভ ও সার্কুলার ওয়েট। এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে কি ডেডলক অ্যারাইজ হবে। আচ্ছা, প্রথমে দেখি যে আমরা মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন বলতে কি বুঝতেছে, যে only one process at a time can use a resource, মানে at a time শুধুমাত্র একটা প্রসেস ওই রিসোর্সটাকে ব্যবহার করবে, তাহলে নিশ্চয়ই অন্য একটা তো অপেক্ষা করবেই তার জন্য। আচ্ছা, হোল্ড এন্ড ওয়েট, a process holding at least one resource is waiting to acquire the additional resource held by the other process, মানে একজন হোল্ড করে আছে তার জন্য আরেকজন অপেক্ষা করতেছে। এমন সিচুয়েশন হবে না, এরকম সিচুয়েশন মানে এরকম সিচুয়েশন হলে তাহলে হচ্ছে ডেডলক হবে, এরকম সিচুয়েশন হইতে দেওয়া যাবে না। যদি হইতে দেওয়া যায় তাহলে ডেডলক অ্যারাইজ। নো প্রিমশন, a resource can be released only voluntarily by the process holding it and after it process has completed its task, মানে নো প্রিমশন বলতে কি বোঝাচ্ছে, যে একটা রিসোর্স যদি এমন হয় যে একটা প্রসেস হোল্ড করছে, মানে একটা রিসোর্সটাকে একটা প্রসেস হোল্ড করে আছে, তত সময় পর্যন্ত ছাড়তেছে না যত সময় পর্যন্ত না সেটাকে কমপ্লিট করে ফেলতেছে। এরকম ঘটনা ঘটলে তাহলে সে ডেডলক হইতে পারে। স্যার বুঝতে পারিনি। চাওয়া মাত্রই যদি পেয়ে যায় তাহলে তো ডেডলক হবে না। ধরেন এই যে আমি যে তিনজনের বললাম, যদি এমন হয় পার্সন 3 যদি পার্সন 3 পার্সন 1 এর কাছে চাচ্ছে, কোনো একজন যদি চাওয়া মাত্রই দিয়ে দেয় তাহলে ডেডলক অ্যারাইজ হবে। আর সার্কুলার ওয়েটটা তো আমরা বুঝতেই পারলাম তখন, সার্কুলার ওয়েট একজন আরেকজনের ওয়েট করতেছে ও আরেকজনের জন্য, আর লাস্টের তার যে প্রথমটার জন্য ওয়েট করবে সেটা হলো সার্কুলার ওয়েট ওয়েটিং। হ্যাঁ বলেন, কি যেন কি প্রশ্ন করতেছে? স্যার হোল্ড এন্ড ওয়েট আর হচ্ছে নো প্রিমটিভ, এই দুইটা আমি বুঝতে পারি না। আচ্ছা, হোল্ড এন্ড ওয়েটটা হচ্ছে, দেখেন এ প্রসেস হোল্ডিং অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স ইজ ওয়েটিং টু অ্যাক্ট। দেখেন একটা প্রসেস সে কমপক্ষে একটা রিসোর্স কি করতে পারে, হোল্ড করতে পারে, এবং সে ওয়েট করতেছে আরেকটা রিসোর্সের জন্য যেটা কিনা অন্য একজন অ্যাকোয়ার করে আছে, সেটাকে হোল্ড এন্ড ওয়েটের কথা বলি। মানে আমি বুঝলেন, আমি একাধিক প্রসেস একাধিক হচ্ছে রিসোর্স নিতে পারি। এখানে একটা কথা বুঝতে হবে, এখানে একটা বুঝতে আপনার প্রবলেম হচ্ছে এই কারণে আপনার প্রসেস, এখানে দুইটা কথা শুনতেছেন, একটা প্রসেস একটা হচ্ছে রিসোর্স। দেখেন একটা প্রসেস একটা রিসোর্স হোল্ড করতে পারে, আবার একটা প্রসেস একাধিক রিসোর্স হোল্ড করতে পারে। একটা প্রসেস প্রত্যেকটা তাদের কাছে রিসোর্স থাকবে, প্রসেসের সাথে রিসোর্স সম্পৃক্ত। তো একটা প্রসেস ধরেন সে কমপক্ষে একটা রিসোর্স হোল্ড করতে পারে, সে কিনা আরেকজন প্রসেসের কাছে ওয়েট করতেছে আরেকটা রিসোর্স নেওয়ার জন্য, মানে সে হোল্ড করে আছে এবং ওয়েটও করে আছে। হোল্ড করে আছে একটা প্রসেস এবং ওয়েট করে আছে আরেকটার জন্য, যেটা কিনা আরেকজন ধরে আছে। এটা হচ্ছে হোল্ড এন্ড ওয়েট। এটা বুঝতে পারছেন? এবার বলেন। জি স্যার বুঝতে পারছি। আর নো প্রিমশন যেটা,
চাওয়া মাত্র বাধ্য থাকিব এমন বিষয়টা হবে না। আমার কাজ শেষ হবে তখনই আমি দেব। এই রিসোর্স ক্যান বি রিলিজড অনলি দ্য voluntary by the process holding it, and after that process has completed its task. ওর কাজ শেষ করবে, তারপরে সে প্রসেসটা প্রোভাইড করবে। যত সময় দিচ্ছে না তত সময় পর্যন্ত তো আপনার অপেক্ষা করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ডেডলক তাহলে অ্যাভয়েড করার সুযোগ কোথায় আছে? ডেডলক অ্যাভয়েড করার সুযোগ হচ্ছে যে আমরা যদি ডেডলক অ্যাভয়েড করার উপায় হচ্ছে আমরা যদি এই জিনিসগুলোকে বাদ দিতে পারি। এই দেখেন, এই ডেডলকে যদি আমরা এই একটা চিত্র দেখি, দেখেন এই প্রসেস রিসোর্সের জন্য অপেক্ষা করতেছে। এই প্রসেসটা এই রিসোর্স এর গায়ে এতে অ্যাসাইন হয়েছে, বুঝেন? প্রসেস 1 এর রিসোর্স 1 অ্যাসাইন হয়েছে, এলে অ্যাসাইন হওয়া। এবং প্রসেস 2 এই রিসোর্স 1 এর জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সেই রিসোর্সটা কাকে অ্যাসাইন হয়েছে? প্রসেস 1। আবার রিসোর্স 2 হচ্ছে কি, রিসোর্স 2 হচ্ছে প্রসেস 1, আবার দেখেন যে রিসোর্স 2 এর জন্য অপেক্ষা করতেছে, কিন্তু ওই রিসোর্স 2টা প্রসেস 1 এ অ্যাসাইন হয়েছে। এটা কিনা সার্কুলার ওয়েট। এবার আসেন ডেডলক অ্যাভয়েড করার প্রসেস কি? ওই যে আমরা যেটা একটু আগে বললাম যে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড এন্ড ওয়েট, নো প্রিমশন এবং সার্কুলার ওয়েট। এই কয়টা জিনিস হইতে দেওয়া যাবে। এই কয়টা জিনিস যদি আমরা না হইতে দেই তাহলে কি হবে? তাহলে আমাদের ডেডলক আর হবে না, ঠিক আছে? কিধারে দেখেন, if one of them is not present in the system, no deadlock will arise. তাহলে এগুলোর মধ্যে যদি কোনো একটা যদি না থাকে, ডেডলক অ্যারাইজ হবে না, ঠিক আছে? তাহলে এইটা একই সাথে ক্যারেক্টারিস্টিক্স, আবার একই সাথে ডেডলক অ্যাভয়েডের একটা টেকনিক। স্যার তাহলে ডেডলক হওয়ার জন্য এই 4টা কন্ডিশন মাস্ট হওয়া লাগবে? সাইমultaneously হওয়া লাগবে অবশ্যই। সেটাই তো আমরা এখানে এত সময় তো এটাই তো শুনলাম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখানে কিছু রিসোর্স অ্যালোকেশনের গ্রাফ আছে। And আমরা P1, P2, P3 is a set of consisting of all the processes in the system. এগুলো হচ্ছে সব প্রসেস। R means হচ্ছে R1, R2, R3, এগুলো সেট অফ রিসোর্সেস। এখানে যে আমরা যদি রিকোয়েস্ট এজ যদি চিন্তা করি, P1 এটা কি যদি আর জেড এর দিকে যদি হচ্ছে এরকম অ্যারো করা থাকে, তাহলে আমার ডিরেক্টেড এজ যদি এরকম থাকে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে P1 আর জে থেকে আর জে তে রিসোর্স অ্যাসাইন, সরি P1 হচ্ছে আরজে এর কাছ থেকে রিসোর্স রিকোয়েস্ট করতেছে, এই রিসোর্সটা পাইতে চাইছে। আর আরজে যদি হচ্ছে P1 এর মানে P এর দিকে অ্যারো দেওয়া থাকে, ডিরেক্টেড এজ যেমন থাকে, ঠিক আছে? তাহলে যেটা আমরা বলি এরকম যে আরজে টেলস টু হচ্ছে পিআই, এরকম যদি আমরা যদি পড়ি, তাহলে সেই ক্ষেত্রে হবে কি যে রিসোর্সটা পিআই তে অ্যাসাইন করা, আর এটা হচ্ছে রিসোর্সটার জন্য P1 অপেক্ষা করতেছে। তো আমরা এখানে যদি রিসোর্স অ্যালোকেশন ডায়াগ্রাম দেখি, গ্রাফ দেখি, তো দেখি এখানে এই যে সার্কুলার যেটা রয়েছে এটা হলো প্রসেস। এই রিসোর্স আমরা দেখতে পাচ্ছি যে রিসোর্স এটা হলো আমাদের রিসোর্স, যেটা হচ্ছে একটা মানে চতুর্ভুজাকার, ঠিক আছে? এটা হলো রিসোর্স, এবং এর ভিতরে দেখেন যে ছোট ছোট কি আছে, ইনস্ট্যান্সেস আছে, এগুলো ছোট ছোট রিসোর্স, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে P1 অথবা পিআই হচ্ছে রিসোর্সের জন্য কি করছে, রিকোয়েস্ট করছে, ঠিক আছে? রিকোয়েস্ট ইজ
ইনস্টেন্স অফ দ্য আরজে, মানে আরজে রিসোর্সের জন্য সে কি করছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে। আবার দেখেন এখানে যে পিআই, ঠিক আছে, আরজের একটা ইনস্টেন্সকে হোল্ড করে আছে। তো এত সময় কিন্তু আমরা কিন্তু রিসোর্স দেখছিলাম, এবার এখানে কিন্তু ইনস্টেন্সও আছে। এটা একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ যদি আমরা এখানে দেখি, এটা এক্সপ্লেইন করেন তো কেউ যদি পারেন। এটা একজন এক্সপ্লেইন করেন। স্যার P1 প্রসেসটা R1 রিসোর্স এর জন্য রিকোয়েস্ট করতেছে, বাট R1 হচ্ছে আবার P2 তে অ্যাসাইন করা আছে। P2 আবার R3 রিসোর্সকে রিকোয়েস্ট করতেছে, R3 আবার P3 তে হচ্ছে যে অ্যাসাইন করা আছে, এরকম একটা সার্কুলার ওয়ে চলতেছে। হ্যাঁ, আর কিন্তু এখানে R4 হোল্ড এন্ড হচ্ছে, ওয়েট হোল্ডও আছে। জি এখানে স্যার, P1 আবার হোল্ড করতেছে R1 এর একটা ইনস্ট্যান্সকে, আবার P2 আবার হোল্ড করতেছে সরি P1 হোল্ড করতেছে R2 এর একটা ইনস্ট্যান্সকে, P2 আবার হোল্ড করতেছে R2 এর একটা ইনস্ট্যান্স, তাই না? এটা জি দুইজনই হোল্ড স্যার। করে আছে, আবার এরা হচ্ছে আরেকটা রিসোর্সের জন্য অপেক্ষাও করতেছে, ঠিক আছে? জি স্যার, তাহলে R4 কি হবে? ফোর রিসোর্স কারোর সাথে কানেক্টেড নাই, কেউ নিচ্ছে না। R4 তো কেউ নিচ্ছে না, R4 তো একাই বসে আছে ও আর কি। আচ্ছা এবার একটু দেখেন, এটা ছিল আমার রিসোর্স অ্যালোকেশন একটা গ্রাফ দেখানো হলো, এটা দেখেন এবার রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কিন্তু উইথ এখানে তো ডেডলক। কোনো ইয়ে নেই, সাইকেল ক্রিয়েট হচ্ছে না। এখানে সাইকেল ক্রিয়েট হয়েছে, সার্কুলার ওয়েট হয়ে গেছে, এই যে আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে। জি। এটা দেখছেন, চারটা যদি আমার একসাথে হয় তাহলে তো আমি ডেডলক বলবো। এই যে ডেডলক এবার অ্যারাইজ হলো, আগেরটা কিন্তু আমরা ডেডলক বলতে পারবো না, কারণ সার্কুলার কিন্তু নেই, সার্কুলার হয়েছে ডেডলক, ঠিক আছে? তাহলে এবার যেটা হচ্ছে, এবার P3 আবার কার জন্য অপেক্ষা করতেছে, R2 এর জন্য, যে R2 আবার হচ্ছে এই P1 P2 তে অ্যাসাইন হওয়া। এই যে সার্কুলার ওয়েট তৈরি হয়ে গেছে, এখানে আবার ডেডলক তৈরি হয়ে গেল। দেখে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ উইথ সাইকেল বাট নো ডেডলক। এটা আমাকে কে ব্যাখ্যা করতে পারবেন দেখি, একজন বলেন তো, সাইকেল হয়েছে কিন্তু ডেডলক হয়নি কেন? ডায়াগ্রাম পরীক্ষা দেওয়া থাকতে পারে এবং বলা হইতে পারে যে এখান থেকে ডেডলক আছে কিনা আমাকে দেখান, জানান। আর যদি ডেডলক না থাকে তাহলে কেন হইলো না? আর P2 প্রসেস তো কোনো মানে রিসোর্স হোল্ড করতেছে না স্যার, না সরি স্যার, কারো কাছে আস্ক করতেছে না রিসোর্সের জন্য। P2 হচ্ছে কোন প্রকার রিসোর্সের জন্য আস্কি করতেছে না, হ্যাঁ এইটা একটা আর কেউ? স্যার R2 তে দুইটা কি বলা যায় ইনস্ট্যান্স, তো একটা হচ্ছে P1 এ যাচ্ছে আর একটা P4 এ। সাইকেল ভাবে ক্রিয়েট হচ্ছে না বলা যায়। কিন্তু এখানে তো বলছে যে সাইকেল হচ্ছে, এখানে তো বলছে সাইকেল হচ্ছে। রিসোর্স অ্যালোকেশন গ্রাফ উইথ এ সাইকেল বাট নো ডেডলক। সাইকেল তো অবশ্যই হচ্ছে, এটা বুঝতেছেন না আপনি? P1 এই R1 এর জন্য অপেক্ষা, R1 এর জন্য রিকোয়েস্ট করে বসে আছে এবং R2 অ্যাসাইন করা P2 এর কাছে। আবার এ চাচ্ছে মানে P1 চাচ্ছে কাকে, P1 চাচ্ছে R1 কে, R2 R1 হচ্ছে অ্যাসাইন করা P3 তে, P3 চাচ্ছে R2 কে, কিন্তু R2 অ্যাসাইন করা P1 এ। সার্কুলার তো হয়েই গেল এখানে। স্যার এখানে যদি আমরা আরো দুইটা রিসোর্স বসাইতে পারতাম হয়তো এটা সার্কুলার হতো আর আমার তো ওটা ডেডলক বলিনি, হতো। আমি বলতেছি রিসোর্স বসানোর কথা না, আমার কথা হচ্ছে ডেডলক না কেন, কোন কন্ডিশনটা এখানে মিস গেছে? স্যার স্যার নো P2 আর প্রিমটিভ, P4, নো নো প্রিমিটিভ কেন? প্রিমশন। নো প্রিমিটিভ কেন? স্যার P2 আর P4 তো স্যার ডেডলকে নাই, তাই ওরা যখন হচ্ছে মানে ওদের প্রসেস শেষ করে ফেলাবে তখন হচ্ছে R1 আর R2 তে রিসোর্স অ্যালক মানে হচ্ছে খালি হবে, তখন ওগুলা P1 আর P3 ইউজ করতে পারবে। দেখেন
P2 এবং P4 এরা কিন্তু হোল্ড করে আছে, ওয়েট করে নাই, তাই না? হোল্ড করে আছে কিন্তু ওয়েট করে নাই। স্যার ও মানে P4 আর P2 কারোর জন্য মানে কোনো রিসোর্সের জন্য ওয়েট করতেছে না, কারো কাছে আক্সও করতেছে। হুম, ঠিক আছে। স্যার শুধু এটাই রিজন, আর কিছু? আর কি রিজন বলেন? নো প্রিমিটিভ কারণ নাই? নো প্রিমিটিভ তো একটা কারণ, ঠিক আছে। দেখেন, ইফ এ গ্রাফ contains no cycle, no deadlock, যদি কোনো সাইকেল যদি না ক্রিয়েট করে তাহলে নো ডেডলক। ইফ contains a cycle, যেটা সাইকেল তৈরি হইল, if only one instance per resource type, then deadlock। যদি একটা একটা করে রিসোর্স যদি হয়, মানে একটা ইনস্ট্যান্স যদি হয় পার রিসোর্সে, তাহলে ডেডলক বলতে পারি আমরা। if several instances per resource type, possible of deadlock। বেসিক কিছু ফ্যাক্টস এর কথা বলতেছি। আমরা সবসময় চেষ্টা করবো যাতে আমার ডেডলক না আসে, ঠিক আছে। ডেডলক প্রিভেনশনের এই যে ইয়েগুলা, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট, মানে এইগুলা হচ্ছে আপনার মানে ওই যে ক্যারেক্টারিস্টিক্স যেরকম সেম জিনিসটাই এগুলো আনা হয়েছে, যাতে এই আর কিছু জিনিসগুলো নাই। না থাকে, যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে, ডিএসসি টা গেঞ্জি পরে গেলে ভালো হতো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, আমার এটা কালার ডেডলকটা পছন্দ আপাতত না। আপনারা হচ্ছে এই যে এই পর্যন্ত পড়তে থাকেন, আমার এটা কালার পছন্দ, এই 21 নম্বর স্লাইড পর্যন্ত পড়তে সেই থাকেন। লাগানো। ডেডলকের আমরা সামনে আরো অ্যালগরিদম দেখবো, ঠিক আছে। আপাতত 21 নম্বর স্লাইড পর্যন্ত পড়তে থাকেন। আচ্ছা, এরপরে আর আপনাদের যেটা আমি একটা কাজ দেব, সেটা হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন, ঠিক আছে। প্রসেস সিনক্রোনাইজেশন, এটা চ্যাপ্টারের স্যার ক্লাস টেস্টের সিলেবাস দিবেন না? দিচ্ছি, দাঁড়া।
আপনাদের এখানে একটু করতে হবে, এখানে আপনাদের এই ইয়ে দিয়ে দিচ্ছি আমি, স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই প্রসেস সিনক্রোনাইজেশনে এখানে কয়টা কয়টা টপিক আছে, ঠিক আছে? এই টপিকগুলো পড়ে, এগুলো সব ক্লাস টেস্টে থাকবে, এই স্লাইডটা থাকবে, সেলফ স্টাডি। এইখানে আপনারা এই যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, ঠিক আছে? ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, প্রসেস সিনক্রোনাইজেশনের বেসিক কনসেপ্ট, ঠিক আছে, এবং সেমাফোরস, ঠিক আছে, এই কয়টা জিনিস ভালোভাবে পড়বেন। ক্রিটিক্যাল সেকশন, প্রসেস সিনক্রোনাইজেশন এবং কি সেমাফোর, ঠিক আছে? এবং হচ্ছে যে পেটারসন সলিউশন যেটা, সেটাও আপনার এই যে ক্রিটিক্যাল সেকশনের জন্য যে আমাদের সলিউশন যেটা করি আমরা, পেটারসন সলিউশন যেটা, এটাও করবেন। টোটাল আমরা এই তিনটা টপিক, 1 2 3, এখান থেকে এটা দরকার, সিনক্রোনাইজেশন হার্ডওয়্যার দরকার নাই, ক্লাসিক প্রবলেম সিনক্রোনাইজেশন দরকার নাই, সেমাফোরটা দেখতে হবে, সেমাফোরটা ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম ইম্পর্টেন্ট, সলিউশনটা ইম্পর্টেন্ট, এবং প্রসেস সিনক্রোনাইজেশনটা কি এটা বেসিক কনসেপ্ট ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? এই যে ক্রিটিক্যাল সেকশনের প্রবলেমে এই যে আপনার এই যে রেস কন্ডিশন অ্যারাইজ হয়, এই রেস কন্ডিশনের জন্য এই যে ক্রিটিক্যাল সেকশন তৈরি হয় আর কি, ঠিক আছে? রেস কন্ডিশন অ্যারাইজ হওয়ার কারণে এই যে সেকশন দেখতে পাচ্ছেন, এটাকে বলি আমরা ক্রিটিক্যাল সেকশন। এন্ট্রি এবং এক্সিট, মানে একটা জায়গার যদি কন্ট্রোল যদি একাধিক প্রসেসের হয়, সেটাকে বলি ক্রিটিক্যাল সেকশন। যেমন দেখেন, আমি একটা কাজ করলাম, ধরেন আমি একটা ডকুমেন্ট কি করব, কিভাবে এক্সাম্পল দিই, ধরেন একটা প্রোগ্রাম আমি আপনার তিনজনকে অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে? তিনজনকে অ্যাক্সেস দিছি, এখন একটা ভেরিয়েবলকে যে সময় পারসন 1 চেঞ্জ করতেছে, ওই সময় পারসন 2 ওই ভেরিয়েবলকে নিয়ে কাজ করতেছে। ও যখন রান করলো তখন এরর পাইলো, কারণ সেম টাইমে আরেকজন চেঞ্জ করে দিচ্ছে। এই হলো ঝামেলা। এই ধরনের সেকশন গুলাকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলি, যেখানে একটা চেঞ্জেস এর কারণে অন্যগুলো ইম্প্যাক্ট হবে এবং সেটা প্রবলেম তৈরি করে। ক্রিটিক্যাল সেকশনকে আমাদেরকে এমন করতে হবে যেন ক্রিটিক্যাল সেকশনে এট এ টাইম একজন অ্যাক্সেস পায়, অন্যরা অ্যাক্সেস না পায়। ক্রিটিক্যাল সেকশন আমরা সেইগুলোকে বলি, ভিডিওটা পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে? এবং ক্রিটিক্যাল সেকশন সলিউশন যেটা, এই যে প্যাটারসন সলিউশন, ঠিক আছে? কিভাবে প্যাটারসন সলিউশনে আমরা হচ্ছে যে ক্রিটিক্যাল সেকশনে কিভাবে প্যাটারসন সলিউশন দিতে পারি আর এইটা দরকার নেই, সিনক্রোনাইজেশন হার্ডওয়্যারটা দরকার, ঠিক আছে? এই স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের নেক্সট দিন যে ক্লাস টেস্টের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম যেটা, ওটা আছে, আর ডেডলকে যতটুকু বললাম ততটুকু আছে, এবং হচ্ছে আপনাদের আচ্ছা না, ডেডলকটা কি স্যার বলবো, অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ডেডলকটা বাদ দিলাম, সিপিইউ শিডিউলিং আছে, এবং আপনাদের ওই যে যেটা আমি দিলাম লেকচার নাম্বার 8, যে প্রসেস সিনক্রোনাইজেশন, এইটা আছে। একটা সেলফ স্টাডি থাকবে, আর একটা তো আগে পড়াইছি, 7-8 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে দিচ্ছি, এটা একটা স্যার থাকবে, সিপিইউ শিডিউলিং একদম ফার্স্ট অ্যালগরিদম থেকে সব, সব নাকি সব সব আজকের গুলা? সব। স্যার কোডও কি আসবে নাকি শুধু ম্যাথ? খালি থিওরি আসবে, এইখানে আমি আর কোড দিচ্ছি না। সিপিইউ শিডিউলিং, স্যার সিপিইউ শিডিউলিং আর একটা কি বললেন স্যার? এই যে প্রসেস সিনক্রোনাইজেশন, এই যে আমি দুইটা দিয়ে দিচ্ছি এখানে, আর বইয়ের থেকে পড়বেন, বইও তো আছে। সব তো আমি শুধু স্লাইড থেকে পড়াইনি, বই থেকেও বলছি পড়াইছি, এবার আবার স্লাইড দিয়ে দিচ্ছি এখানে। এই যে আমি এখানে দিচ্ছি, ডাউনলোড করে আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে মেজাবিন অ্যাটেন্ডেন্স দিছেন, এই যে রাকিব, স্যার সবাই আছে। ঠিক আছে, ঠিক আছে।
ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। এই ইয়েতে সেন্ড হয়েছে, স্লাইডগুলা সেন্ড হয়ে গেছে, এগুলো ডাউনলোড করে গ্রুপে দিয়ে দিন, তাহলে আমি আর দিলাম না। ঠিক আছে রাকিব, ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেন। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। রাকিব ডাউনলোড হয়ে গেলে মিটিং কেটে দেবো, ঠিক আছে? স্যার হয়েছে। হয়ে গেছে, কেটে দিলাম। ঠিক আছে।